ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশ্চেনগুলো এমনভাবে সলভ করব যাতে করে তোমার আলাদা করে আর কোনো রুলস পড়তে না হয়। অর্থাৎ আমরা এক্সপ্লেনেশন সহ একদম বুঝে বুঝে প্রত্যেকটা প্রশ্ন সলভ করব। সো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। ঢাকা বোর্ড 2024-এর রাইট ফর্ম অফ ভার্বটা আমরা এখন সলভ করব। সলভ করতে গিয়ে এক্সপ্লেনেশনগুলো এমনভাবে জানবো, মানে ব্যাখ্যাটা এমনভাবে বুঝবো যাতে করে আমাদের আলাদা রুলস পড়তে না হয়, এবং এই টাইপের যত প্রশ্ন আমার পরীক্ষায় আসবে সেগুলো যাতে আমরা উত্তর করতে পারি। দেখো, সবার আগে আমরা প্রশ্নটা পড়ে নিব। হ্যাঁ, মানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো জেনে নিব। এন্টারটেইন মানে কি? আমরা বললে এন্টারটেইনমেন্ট মানে কি? বিনোদন। আর এটা যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে ওইভাবেই হবে, ঠিক আছে? উইশ ইচ্ছা, মেক, বিকাম, অর্ডার। বি বি বললে নর্মালি আমাদের পরীক্ষায় যেগুলো আসে ওইগুলোর এই পাঁচটার কোন একটা হয়, অ্যামিজার অথবা ওয়াজ, ওয়্যার। টেক, অ্যারাইভ, নিড। ওকে, বলছে আ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড। একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয় টু সেলিব্রেট দ্য ডে, দিনটাকে উদযাপন করতে, ওয়েন যখন ওয়ান ওয়াজ বর্ন, একজন জন্মগ্রহণ করে। ইট ড্যাশ আ হ্যাপি অকেশন, বলছে এটা হচ্ছে একটা হ্যাপি অকেশন। তাহলে কি হবে? ইট ড্যাশ আ হ্যাপি অকেশন। আমরা বলতে পারি ইট ইজ আ হ্যাপি অকেশন। ইজ কোথা থেকে আসলো? ওই যে বি ভার্ব বললাম, বলেছি না, অ্যামিজার ওয়াজার আসবে, সেখানে ইজ হবে। অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বে প্রথম সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট টেন্সে। এই যে ইজ আছে, সেই জন্য কিন্তু আমরা এখানে প্রেজেন্ট টেন্স দিয়েছি। রিসেন্টলি, সম্প্রতি, ইট ড্যাশ আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি, মানে বলতেছে যে রিসেন্ট টাইমে, সাম্প্রতিক সময়ে এটা একটা ঐতিহ্য হয়ে গেছে যে একটা বার্থডে পার্টি অর্গানাইজ করা, বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা, ঠিক আছে? তাহলে কি হবে? ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে। বিকাম মানে কি? হওয়া। এখানে কেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে সেটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি? কারণ বাক্যে তুমি যদি দেখো যে রিসেন্টলি, এরপর লেটলি, জাস্ট নাও, এগুলো থাকলে নর্মালি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো রিসেন্টলি ইট হ্যাজ বিকাম আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। ফর অর্গানাইজিং সাচ আ পার্টি, বলছে এইরকম একটা পার্টি অর্গানাইজ করার জন্য ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, মানে একজনকে সময় এবং টাকা দুটোই ব্যয় করতে হয়। তাহলে সি নাম্বারে কি হতে পারে? উইশ, মেক, বিকাম, টেক, অ্যারাইভ, নিড। আচ্ছা, নিড হতে পারে কিনা যে একজনকে প্রয়োজন হয়, একজনের প্রয়োজন হয় টু স্পেন্ড, ব্যয় করা বোথ টাইম এন্ড মানি। তাহলে ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, মনে রাখবা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস যুক্ত হয়। ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি। হি অর শি স্টার্টস ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, মানে বলতেছে যে সে শুরু করে প্রিপারেশন নেওয়া ফ্রম সাম ডেজ অ্যাগো, মানে কিছুদিন আগ থেকে সে প্রিপারেশন নেওয়া শুরু করে। নেওয়া ইংরেজি কি এখানে হতে পারে? আছে এখানে, এই যে টেক আছে। তাহলে দেখো এখানে স্টার্ট একটা ভার্ব, টেকও একটা ভার্ব, দুইটা ভার্ব কি কখনো পাশাপাশি বসতে পারে? বসতে পারে না। তাহলে দ্বিতীয় ভার্বটাকে কি করতে হয়? হয় জিরান্ট করতে হয়, মানে আইএনজি যুক্ত করতে হয়, আর না হয় ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব করতে হয়। তাহলে কি হবে বলো তো? হি অর শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। এরপর বলছে বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার। আচ্ছা, মানে বোঝাচ্ছে যে একটা বার্থডে কেক আগে থেকে অর্ডার করা থাকে, কেউ না কেউ তো অর্ডার করে, ঠিক আছে? আগে থেকে অর্ডার করে কেউ না কেউ। সেটা পেসিভ হবে, সাবজেক্টের পরে অ্যামিজার মানে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। দেন হি অর শি ইনভাইটস হিজ অর হার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বলছে তারপর সে তার যে ক্লোজ ফ্রেন্ডরা আছে বা রিলেটিভরা আছে, আত্মীয় স্বজনরা আছে, একদম ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, তাদেরকেও ইনভাইট করে, দাওয়াত দেয়। ইউজুয়ালি, সচরাচর, ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ আ পার্টি। আচ্ছা, বলছে সচরাচর বন্ধুরা এরকম একটা পার্টি মিস করতে চায় না। তাহলে চাওয়া ইংরেজি কি? এখানে কেউ হতে পারে? আছে কিছু? এই যে ওয়ান্ট মানে চাওয়া, বাট বলতেছি যে এরকম কোনো পার্টি মিস করতে চায় না, তাহলে নেগেটিভ হবে না? এই যে ডু নট ওয়ান্ট, বন্ধুরা সাধারণত এই ধরনের পার্টি মিস করতে চায় না।
On the appointed day, he or she puts on the best dress and eagerly waits for the invited guests. মানে এই যে দিনটা আছে, যেদিন পার্টিটা হবে, সে যে হচ্ছে বার্থডে বয় বা বার্থডে গার্ল, মানে যার জন্মদিন, সে তার সবচেয়ে মানে সর্বোৎকৃষ্ট ড্রেসটা পরে অ্যান্ড ইগারলি ওয়েটস, অধীর আগ্রহে অপেক্ষা করে, ফর দ্য ইনভাইটেড গেস্টস, আমন্ত্রিত মেহমানদের জন্য, টু ড্যাশ, কি করতে, টু অ্যারাইভ হতে পারে যে তারা কখন পৌঁছাবে এটার জন্য, নাকি টু এন্টারটেইন, কি হবে, টু অ্যারাইভ মানে তারা কখন পৌঁছাবে এটার জন্য অপেক্ষা করে। আফটার দ্য অ্যারাইভাল, এই যে এইখানেই বোঝা যাচ্ছে যে এইখানে আগেটা অ্যারাইভ হবে, পৌঁছানোর জন্য অপেক্ষা করে, এরপর বলতেছে যে তারা পৌঁছানোর পরে, হি অর শি কাটস দ্য বার্থডে কেক, তার যে কেকটা আছে সেটাকে কাটে, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ। বলছে এই গানটা গাওয়ার পর এভরিবডি ড্যাশ হিম অর হার, মানে প্রত্যেকেই তাকে কি করে, উইশ করে। তাহলে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো যদি বাক্যে সাবজেক্টের জায়গায় আসে, তাহলে এই যে ভার্বটা আছে সেটার সাথে কি হয়, এস যুক্ত হয়, এস বা ইয়েস যুক্ত হয়। সো এই যে উইশ, এটা চেঞ্জ হয়, কি হয়েছে, উইশেস, এভরিবডি উইশেস হিম or her. The guests are highly dashed with delicious food and snacks. বলছে গেস্টরা, অতিথিরা কি হবে বলো তো, আর হাইলি ড্যাশ মানে তারা খুবই মজা পায়, এমন বোঝাচ্ছে না যে খাবার দাবার যা আছে তা এরকম কি হবে, নাকি হচ্ছে আর কি হতে পারে, এটাই হবে, এই যে এন্টারটেইনড, ইয়েস এন্টারটেইনড। আচ্ছা, তারপর কি বল, এটা কেন আমি ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছি, অনেকের প্রশ্ন হতে পারে এটা। দেখো এটা একটা পেসিভ ফর্মে আছে, দ্য গেস্ট সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা পেসিভ ভয়েসে আছে। যাদের ভয়েসে সমস্যা আছে তারা হয়তো বুঝতে নাও পারো, তোমরা প্লিজ আমাদের ভয়েসের ক্লাসটাও করে ফেলো। ওকে, সো মানে আমন্ত্রিত যে অতিথিরা আছে তারা মজা পায়, মজা কে দেয়, যে এই যে এখানে বলছে যে বা কিসের কারণে মজা পায়, বলছে যে ডেলিশিয়াস ফুড অর স্ন্যাক্স, মানে তাদের যে খাবার দাবার আছে এগুলো তারা আনন্দ পায় আর কি, ঠিক আছে। সো এজন্য আর কি কাজটা মূলত খাবার দাবার আনন্দ বা অন্য কোনো ব্যক্তি বা বস্তু করে, যার কারণে এটা পেসিভ হচ্ছে। সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ আ ভিউ টু, মাঝে মাঝে ওইখানে মিউজিকেরও একটু অ্যারেঞ্জমেন্ট থাকে, উইথ আ ভিউ টু, মনে রাখবা উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে উইথ আ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, এই পার্টিটাকে যাতে আরও বেশি উপভোগ্য করা যায়, এজন্য সঙ্গীতেরও আয়োজন করা হয় মাঝে মাঝে। সো আশা করি বুঝতে পেরেছ কেন আমরা এইখানে এই যে এই ভার্বগুলো দিলাম। সো কয়েকটা জিনিস একটু কমন, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো কমন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এটাও কমন। তারপর পেসিভ ফর্মটা কখন ইউজ করা হবে এটাও কমন। সো আশা করি তুমি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের এমন একটা প্রশ্ন সলভ করব, যেই প্রশ্নটা রাজশাহী বোর্ডেও এসেছে, বরিশাল বোর্ডেও এসেছে 2024 সালে। চলো আমরা সবার আগে আমাদের বক্সের শব্দগুলো একটু দেখি। থ্রো মানে কি, নিক্ষেপ করা। এনশিওর নিশ্চিত করা। কিল, ওয়ার্ক, লিভ। হ্যাভ অরিজিনেটেড মানে কি, উৎপত্তি। রিলিজ নির্গত করা। পলিউট দূষণ করা। ওকে, বলছে রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম আ মাউন্টেন অর আ লেক, মানে বলছে নদীগুলো সাধারণত একটা পর্বত, পাহাড় অথবা লেক, হ্রদ থেকে উৎপত্তি হয়, এমন হয়তো হবে। ঠিক আছে, তাহলে কি হতে পারে, এই যে অরিজিনেট, উৎপত্তি, তাই না? রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম আ মাউন্টেন, নদীগুলো সাধারণত একটা মানে নদীগুলোর জন্ম হয় কোত্থেকে, সাধারণত মাউন্টেন বা লেক থেকে। দ্য ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, তাহলে কি হতে পারে, এই যে বি বললে আমরা কি দিব, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। তাহলে কি হবে, দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। বলছে বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টস, মানে বলছে দুর্ভাগ্যবশত আমরা আমাদের নদীগুলোকে কি করছি, এইখানে কি এই যে মেরে ফেলতেছি না, কিল হতে পারে না, যে আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলতেছি। এখানে যেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং ডোমেস্টিক ওয়েস্ট আছে, মানে হচ্ছে আমাদের কলকারখানার যেই
বর্জ্যগুলো আছে, তারপর আমাদের গৃহস্থালী ঘরবাড়ির যে বর্জ্যগুলো আছে এগুলো ফেলে নদীগুলোকে কি করে ফেলতেছি? মেরে ফেলতেছি। তাহলে কি হবে? আনফরচুনেটলি উই আর কিলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমরা মেরে ফেলছি, চলমান আছে, আমরা মেরে ফেলছি আমাদের নদীগুলোকে এই যে বর্জ্য ফেলে। এরপর বলছে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। আমি যদি এই জিনিসটা সহজভাবে তোমাকে বুঝাই, আমাদের অধিকাংশ যে কলকারখানা আছে এদের কি নাই? মনে করো যে প্রতিদিন যে মানে কয়েক টন বর্জ্য উৎপাদন হচ্ছে, এগুলো ম্যানেজ করার বা এগুলোকে অ্যাকচুয়ালি কি করবে প্রপার কোনো প্ল্যান নাই, পলিসি নাই, কিচ্ছু নাই, তাই না? তাহলে এটা নেগেটিভ একটা জিনিস বলতেছে না যে তাদের এই জিনিসটা নাই। তাহলে হ্যাভ মানে হচ্ছে আছে, এটার বিপরীত কি হতে পারে? ডু নট হ্যাভ, মানে উল্টাটা, নেগেটিভটা। সো এই যে দেখো, ডু নট হ্যাভ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ। হ্যাঁ, আচ্ছা, বলছে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। বলছে এই ধরনের যে কলকারখানাগুলো আছে এগুলো আর ড্যাশ লিকুইড ওয়েস্ট কি হবে? আর থ্রোয়িং এরকম কিছু হতে পারে যে তারা তাদের যে লিকুইড বর্জ্যগুলো আছে, ঠিক আছে, এগুলোকে নিক্ষেপ করে কোথায়? ওই যে রিভার্সে হতে পারে, পানিতে হতে পারে। তাহলে কি হবে? এই যে আর রিলিজিং, তারা এই যে নিক্ষেপ করা না দিয়ে আমরা এখানে রিলিজও দিতে পারি, তখন অর্থটা কি দাঁড়ায় দেখো। বলছে এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারা নির্গত করছে, রিলিজ করছে লিকুইড ওয়েস্টগুলো ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। অনেকে ভাবতে পারো ভাই আমি যদি এখানে থ্রোয়িং দেই হবে কি না? ধরো আমরা এখানে লিখে রাখলাম একটু পাশে যে আমাদের এখানে থ্রোয়িং হইতে পারে কিনা, মানে আমরা পরে থ্রোয়িং যেখানে হবে বা থ্রো কথাটা যেখানে হবে ওইখানে আবার রিলিজ কথাটা দিয়ে দেখবো হয় কিনা। যদি হয় তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। এই যে দেখো এখানে পলিউটিং ইজিলি হবে, পলিউট আছে না, পলিউটিং, যে তারা মানে কন্টিনিউয়াসলি একদম রেগুলার বেসিসে ওয়াটারকে, পানিকে পলিউট করছে, দূষণ করছে। আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষ, অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। এই যে দেখো এইখানে কিন্তু আমরা থ্রোয়িং দিতে পারি, মানে সহজ ভাষা বলছি আর কি, থ্রো, যে আমাদের অসচেতন মানুষজন অলসো ড্যাশ মানে তারা নিক্ষেপ করে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে পড়ে যে ভার্বটা আসবে এটার ভার্বের বেস ফর্মটা হবে। সো অলসো থ্রো, তারাও নিক্ষেপ করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। কি হতে পারে? বলছে টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, মানে অন্যান্য ফিশ বা মাছ সহ অন্যান্য যেই প্রজাতির জিনিসগুলো আছে যেগুলো ওয়াটারে থাকে, পানিতে থাকে, তাদেরকে টিকিয়ে রাখতে হলে কি, মানে এই যে দেখো, টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, মানে এটা আসলে একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যে ভার্বটা আসবে এটা 2 নাম্বার ফর্মে হয় না? তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্কড টুগেদার। ওয়ার্ক আছে না, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, ওয়ার্কড টুগেদার, একসাথে কাজ করার এটাই উপযুক্ত সময়। আদারওয়াইজ অন্যথায় হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউটিং ফ্রি এনভায়রনমেন্ট কান্ট বি ড্যাশ। মনে রাখবা, মানে বলছে যদি আমরা একসাথে এই কাজটা না করি, মানে একটা হ্যাপি বা দূষণমুক্ত পরিবেশ ক্যান নট বি, ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর উপরে যদি বি আসে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। তাহলে কি হবে? কান্ট বি এনশিওরড, এগুলো নিশ্চিত করা যাবে না, নিশ্চিত করতে পারবো না আমরা ফর দ্য নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সো আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। আমরা এখানে কয়েকটা রুল একটু মাথায় রাখলেই হবে, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কখন হচ্ছে আমরা এই যে ইট ইজ হাই টাইমের রুলটাও ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় থাকতে পারে। তারপর মোডাল অক্সিলারি ভার্ব, দেখবা মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, কারণ এটা তখন বেসিক ভয়েস হয়ে যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের যশোর বোর্ডের 2024 সালের প্রশ্নটা সলভ করব। সো প্যাসেজে যাওয়ার আগে আমরা একবার জাস্ট এই শব্দগুলো পড়ে নিই, যাতে আমরা বুঝতে পারি যে এখানে কোন ওয়ার্ডটা হতে পারে, একটা আগে থেকে আন্দাজ করতে পারি। ফোকাস, আন্ডারস্ট্যান্ড, ফলো, রিড,
কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ, আপগ্রেড মানে কোনো কিছু পরের স্তরে যাওয়া, উপরে যাওয়া, এরকম উন্নতি করা। ওয়েট, প্লে, রাইট, বি বললে অ্যামিজার, ওয়াজের 5টার কোনো একটা আসতে পারে তোমার পরীক্ষায়। টেক্সট বুকস আর দ্য রিচ সোর্সেস অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। টেক্সট বুক হচ্ছে মানে তথ্য এবং জ্ঞানের একটা সমৃদ্ধ সোর্স। দে ড্যাশ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, বলছে তারা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পালন করা বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি? প্লে, ঠিক আছে? দে প্লে ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, মানে শেখানো এবং শেখার যে কার্যক্রম আছে সেটাতে। বলছে ইফ আ স্টুডেন্ট ড্যাশ দ্য টেক্সট বুকস থরোলি, বলছে যদি একজন শিক্ষার্থী ড্যাশ দ্য টেক্সট বুকস থরোলি, মানে বলছে যদি একজন শিক্ষার্থী আচ্ছা, এর পরের লাইনটা না বুঝলে আমরা বুঝবো না আসলে। হি অর শি ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টপিকস। তাহলে আমরা দিতে পারি এখানে দেখো, যদি একজন শিক্ষার্থী ফলো বা রিড, আর কিছু কি হইতে পারে? টেক্সট বুক তো রাইট হবে না, সো এই দুইটার কোনো একটা হতে পারে, ঠিক আছে? সো এইটাই সিচুয়েশন। তোমার যদি মনে হয় ভাইয়া দুইটাই হতে পারে কাছাকাছি, তাহলে তুমি এটা খাতায় না লিখে পাশে বা তোমার মাথায় লিখে রাখো। কারণ পরের এমন আরেকটা অপশন আসবে যেখানে তোমার মানে তুমি মোটামুটি ক্লিয়ার ধারণা পাবা এখানে এই দুইটার কোনটা হবে। তার মানে মনে করো এখন যদি রিড হয়, পরেরটাতে নিশ্চিত ফলো হবে, বা তুমি পরেরটা পড়ার পর বুঝলা যে আসলে ওইখানে নিশ্চিত ফলো হবে, তার মানে আগেরটাতে রিড হবে নিশ্চিত, তাই না? আচ্ছা, তাহলে ইফ আ স্টুডেন্ট রিডস, কেন রিডস হয়েছে, রিড কেন হয় নাই? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে তার জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। যদি একজন শিক্ষার্থী পড়ে দ্য টেক্সট বুকস থরোলি, একটা টেক্সট বুককেই যদি সে পড়ে, she or she can get a clear idea about different topics, সে বিভিন্ন টপিক সম্পর্কে একটা ক্লিয়ার বা স্পষ্ট ধারণা পাবে। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, টিচার্স ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল, শিক্ষকরা ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল, কি হবে? শিক্ষকরা ফোকাস, মানে ক্লাসরুমে শিক্ষকরা ফোকাস করেন অথবা বুঝান অন দ্য টেক্সট ওয়েল। কি হতে পারে? এই যে দেখা যাও ফোকাস করে, শিক্ষকরা ফোকাস করেন টেক্সটে ভালোভাবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, সাম স্টুডেন্টস, কিছু কিছু শিক্ষার্থী ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস, মানে বোঝাচ্ছে কিছু কিছু শিক্ষার্থী টেক্সট বুকের যে গুরুত্ব সেটা কি করে না, বুঝে না। আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, আর বুঝে না হলে কি হবে? ডু নট আন্ডারস্ট্যান্ড, তাই না? তাহলে স্টুডেন্টস এই যে ডোন্ট বা ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস। অ্যাগেন, ইন মেনি স্কুলস, অনেক স্কুলে গাইড বুকগুলো হচ্ছে ড্যাশ ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা কি দিতে পারি যে গাইড বইগুলোকে ক্লাসরুমে ফলো করা হয় বা হয় না, এরকম কিছু একটাই তো হবে। এই যে দেখছো, গাইড বুকস আর ফলোড ইন দ্য ক্লাসরুম, মানে অনেক স্কুলে গাইড বইগুলোকে ক্লাসে ফলো করা হয়। এখানে কেন আমরা ফলোইং দিই না? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা চিন্তা করো, সাবজেক্টের পরে এমিজার, তারপরে এই যে ভার্বটা আছে এর সাথে আইএনজি যুক্ত হইলে তো ফলোইং হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এটা কেন পেসিভ দিলাম? মানে এমিজারের পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়, এটাকে তো আমরা কি বলি? পেসিভ বলি। সো আমরা এটাকে কেন পেসিভ দিলাম? একটাই কারণ, দেখো গাইড বুকগুলোকে কে ফলো করে? এখানে ডিটেলস দেওয়া নাই, হয় টিচাররা ফলো করে আর না হয় স্টুডেন্টরা ফলো করে। তার মানে মূলত কাজটা কে করে? টিচার বা স্টুডেন্ট বা দুই পক্ষই। কিন্তু এটা কি সাবজেক্টের জায়গায় আছে? নাই। দ্যাট মিনস এটা পেসিভ হবে। দ্য কনসার্নড অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ আ ভিউ টু, বলছে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ক্লাসরুমটাকে মনিটর করা উচিত, ক্লাসরুমগুলোকে মনিটর করা উচিত এই লক্ষ্যে। উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজড টু, এটা থেকে তোমার পরীক্ষা আসবেই নিশ্চিত। সো এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো উইথ আ ভিউ টু কন্ট্রোলিং হতে পারে না, যে যাতে তারা এটা কন্ট্রোল করতে পারে। ইয়েস, উইথ আ ভিউ টু কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি, এই যে অপ্রত্যাশিত কাজ আছে এটা যাতে কন্ট্রোল করতে পারে। বিসাইডস, পাশাপাশি, টিচার্স ড্যাশ কনসাস অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, বলছে পাশাপাশি শিক্ষকদেরকেও ড্যাশ কনসাস অফ কি দিতে পারি আমরা? বলো তো কি হতে পারে? রিড, আপগ্রেড, ওয়েট, প্লে, রাইট, বি।
টিচার্স শুড বি, এই যে বি থেকে শুড বি এসেছে, ঠিক আছে। আচ্ছা, শুড বি কনসাস অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাদের যেই ডিউটি আছে, তাদের যেই রেসপন্সিবিলিটি আছে, এগুলোর ব্যাপারে সজাগ, সতর্ক, সচেতন হতে হবে। স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুকস ওয়েল। টেক্সট বইগুলোকে, আমাদের যে পাঠ্যপুস্তক আছে, এগুলোকে ভালোভাবে না পড়ে একটা স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ গড়াটা ইম্পসিবল। বলছে যে আমরা যদি টেক্সট বইগুলো ভালোভাবে না পড়ি, তাহলে আমাদের জ্ঞানের যে ভিত্তিটা আছে এটা মজবুত হবে না, মজবুত হওয়াটা অসম্ভব। These driving sources of knowledge dash by the highly qualified educationists, মানে ব্যাপারটা কি এমন বোঝাচ্ছে, এই যে জ্ঞানগুলো আছে এগুলো আসলে মানে জ্ঞানের যে উৎসগুলো আছে এগুলোকে আসলে হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট দ্বারা বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে, এরকম কিছু, বা লেখা হয়েছে। এই যে দেখেছো, দিস ড্রাইভিং সোর্সেস অফ নলেজ আর রিটেন, মানে এগুলো লেখা হয়েছে, পেসিভ হয়েছে, কারণ কি অন্য কেউ লিখেছে। কারা লিখেছে? এডুকেশনিস্ট যারা, তাদেরকে সাবজেক্টের জায়গায় রাখে নাই, যার কারণে এটা পেসিভ হয়েছে। কেমন? ওকে। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি টু ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট বুকস। এই যে দেখো, বলছে সরকার মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট বুকস, টেক্সট বুকের যে স্ট্যান্ডার্ড আছে, মান আছে, এটাকে আরেকটু আপগ্রেড করার জন্য। সো টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আপগ্রেড, এটা যা আছে তাই হয়ে যাবে, টু আপগ্রেড। The nation dash eagerly for the days when our students will learn Bangladesh applying their knowledge, skills and wisdom. মানে বলছে জাতি ড্যাশ ইগারলি কথাটা থাকলে আমরা কি বলি? ইগারলি ওয়েটিং, আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ, এভাবে বলি না আমরা? তাহলে দ্য নেশন ইজ ওয়েটিং ইগারলি, দেখেছ ওয়েট আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে ইজ ওয়েটিং। কেমন? সো একদমই সহজ, আশা করি তুমি এটা ইজিলি বুঝতে পেরেছ। রাইট ফর্ম অফ ভার্বের কুমিল্লা বোর্ড 2024-এর যেই বোর্ড কোয়েশ্চেনটা আছে সেটা আমরা এখন সলভ করবো একদম এক্সপ্লেনেশন সহ, যাতে করে এই টাইপ যত প্রশ্ন আমার পরীক্ষায় আসুক না কেন আমরা ইজিলি বুঝে যেতে পারি, ধরতে পারি, বা আমরা আমাদের পরীক্ষায় উত্তর করতে পারি। সো সবার আগে আমরা বক্সের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো একটু পড়বো। এনশিওর মানে কি? নিশ্চিত করা। ডো, ক্রিয়েট, এপিয়ার মানে মানে কি? কোনো কিছু সামনে আসা বলি না, দৃষ্টিতে আসা, এরকম। ওয়েস্ট, সেভ, ডিভাইড, এক্সিকিউট, রিমেইন, এন্ড। আমি এগুলো অর্থসহ বলে দিও যখন আমরা মেইন প্যাসেজে যাব। এখনই যাচ্ছি মেইন প্যাসেজে। বলছে প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। বলছে যথাযথ সময় ব্যবস্থাপনা মেক্স ইট পসিবল, এটাকে সম্ভব করে তোলে, টু কমপ্লিট করতে এনি ওয়ার্ক টাইমলি, যে কোনো কাজ টাইমলি সময় মতো কমপ্লিট করতে এটা সম্ভব করে। বলছে ইফ আ পারসন ড্যাশ হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোর্শনস অ্যান্ড ড্যাশ অ্যাকর্ডিংলি। বলছে যদি একজন ব্যক্তি ড্যাশ হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোর্শন, মানে বোঝাচ্ছে যে যদি একজন ব্যক্তি ভাগ করে ফেলে তার যে কাজগুলোকে একদম ছোট ছোট ভাগে যদি সে ভাগ করে ফেলে, তাহলে ভাগ করা ইংরেজিটা কি হইতে পারে? ডিভাইড। আ পারসন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই যে ভার্বটা আছে সেটার সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। বলছে ইফ আ পারসন ডিভাইডস হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোর্শনস, ছোট ছোট ভাগে যদি তার কাজগুলোকে ভাগ করে ফেলে, অ্যান্ড ড্যাশ দেম অ্যাকর্ডিংলি, মানে এগুলোকে এই যে এগুলোকে যথাযথভাবে করে, ঠিক আছে? সো কি হবে? এক্সিকিউটস দেম। আচ্ছা, এখানে যদি তুমি এখানে ডাজ দাও হতে পারে কিনা আমরা এটা, এই যে ধরো এই টাইপ সিচুয়েশনে আমরা কি করবো, তোমার কাছে মনে করো যে এক্সিকিউট হবে নাকি ডাজ হবে, মানে ডু হবে, তুমি এটা নিয়ে কনফিউজ, তুমি খাতায় লিখবা না, এটা পাশে লিখে রাখো। মনে করো আমি এখানে ডু বা এক্সিকিউট দুটাই লিখে রাখলাম। আমার মনে হচ্ছে যে আমি এইভাবে যদি চিন্তা করি যে তার যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলোকে যদি সে ভাগ করে ডাজ দেম অ্যাকর্ডিংলি এরকম করে যদি দাও, ডু দেম বা ডাজ দেম যেটাই দিচ্ছ তুমি, মনে করো তুমি বুঝতে পারছো না যে এখানে ডু হবে নাকি এক্সিকিউট হবে। এক্সিকিউট মানে বাস্তবায়ন করা। মনে করো আমাদের এই জায়গায় কনফিউশন, আমরা লিখে রাখলাম ওকে, দ্য হোল ওয়ার্ক উইল বি ড্যাশ ইন টাইম, মানে পুরা কাজটা সময়ের মধ্যে হয়ে যাবে। কেমন? সো ডান তো এখানেই হয়, এই যে দ্য হোল ওয়ার্ক উইল বি ডান ইন টাইম, পুরা কাজটাই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন তার মানে কি এইখানে তো ডান দিতেই হবে,
সো আমরা এখানে এক্সিকিউট এমনিতেই দিব। সো এই টাইপ সিচুয়েশন আমরা এই যে ট্রিকটা আছে এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আর এখানে কেন ডান হয়েছে দেখো, বলছে পুরো কাজটা সময়ের মধ্যে হয়ে যাবে, কেউ না কেউ তো করবে, তার কথা কি সাবজেক্টের জায়গায় আছে? নাই। সো কোনো একটা কাজ যদি অন্য কেউ করে বাট সাবজেক্টের জায়গায় আমরা তাকে না দেখি, সেটাকে আমরা পেসিভ দিব। টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন আ প্ল্যান্ড ওয়ে। বলছে টাইম ইজ নট ওয়েস্টেড, সময়টা আসলে অপচয় হয় না, বিকজ কারণ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন আ প্ল্যান্ড ওয়ে, কারণ কাজটা একদম প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক করা হয়। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে এনাফ টাইম ড্যাশ মানে যথেষ্ট সময় কি বাঁচে, এই যে সেভ কথাটা আছে, সো এটাই হবে এনাফ টাইম ইজ সেভড, যথেষ্ট সময় বাঁচে, কেউ না কেউ তো বাঁচায় যে কাজটা করে প্ল্যান মাফিক। সো এই জন্য যে কাজটা করছে তাকে সাবজেক্টের জায়গায় না থাকার কারণে আমরা এটা বেসিক দিয়েছি। বিসাইডস প্রপার ইউজ অফ টাইম, দেখো বলছে পাশাপাশি প্রপার ইউজ অফ টাইম মানে সময়ের যদি আমরা যথাযথ ব্যবহার করি, ড্যাশ বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, মানে প্রপার ইউজ অফ টাইম ড্যাশ মানে প্রপার বা যথাযথ সময়ের ব্যবহারটা শুড বি এনশিওর্ড, দিতে পারি না আমরা এনশিওর আছে, এই যে শুড বি এনশিওর্ড মানে সময়ের যথাযথ ব্যবহারটাও কিন্তু কি নিশ্চিত হবে, কেউ না কেউ নিশ্চিত করবে, সেজন্য এটা আমরা পেসিভ দিয়েছি। আচ্ছা, এরপর বলছে অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক ড্যাশ কুইকলি অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস ড্যাশ, তাহলে কি দিতে পারি? বলছে আমাদের মানে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পার্ট পোর্শন ইজ এন্ডেড কুইকলি, দ্রুত শেষ হবে, ঠিক আছে? মানে এটা এই বাক্যটা মানে এই প্যাসেজটা একটু পেসিভ ফর্মে কেন হচ্ছে দেখো, কাজগুলো কেউ না কেউ তো করতেছে কিন্তু তাকে আমরা সাবজেক্টের জায়গায় রাখতেছি না, দ্যাটস ওয়াই প্রতিবারই পেসিভ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, সো অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক ইজ ended quickly, opportunity to do additional works is created, মানে আমরা যেহেতু প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক করার কারণে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সো এডিশনাল আরও কিছু কাজ, অতিরিক্ত আরও কিছু কাজ তৈরি হয় বা আমরা করতে পারি, সময় আমাদের হাতে থাকে তাই, ঠিক আছে? অ্যাগেন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, সময়ের ম্যানেজমেন্টের কারণে নো পার্ট অফ ওয়ার্ক ড্যাশ ডিফিকাল্ট, মানে কাজের কোনো অংশই কঠিন কি হবে না, থাকে না বা মনে হয় না এরকম কিছু, ঠিক আছে? এই যে অ্যাপিয়ার্স, ঠিক আছে, কোনো কাজেই বা কাজের কোনো অংশ আমাদের কাছে কঠিন লাগে না। অ্যান্ড নো ওয়ার্ক ড্যাশ পেন্ডিং, কোনো কাজই পেন্ডিং থাকে না, থাকা বলতে কি বোঝাচ্ছে? রিমেইন, তাহলে কি হবে? নো ওয়ার্ক রিমেইনস পেন্ডিং, ঠিক আছে? সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত করেছি আমরা? এস যুক্ত করেছি। সো আশা করি এটাও তুমি বুঝতে পেরেছো একদম, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে পেসিভের রুলটা ব্যবহার করা হয়েছে। পেসিভ কখন হবে আমি তোমাকে একদম সহজ টেকনিকটা বলে দিয়েছি, যে যখন তুমি দেখবা একটা কাজ অন্য কেউ করতেছে বাট তাকে সাবজেক্টের জায়গায় রাখা হয় নাই, তখনই তুমি পেসিভ ব্যবহার করবা। সো এখানে পেসিভের রুলটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে অ্যান্ড এটাতে স্টুডেন্ট একটু বেশি আটকায়। আশা করি তুমি আজকের পর আর আটকাবা না। এখন রাইট ফর্ম অফ ভার্বের আমরা এসএসসির এমন একটা বোর্ড প্রশ্ন সলভ করব যেটা চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে, পাশাপাশি যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। সো চলো আমরা প্রথমেই বক্সে দেওয়া শব্দগুলো পড়ে নিই। কমান্ড, হেল্প, প্রিপেয়ার, ডু, ক্লিন, ক্লিন মানে কি? দাবি করা। থিঙ্ক, মেমোরাইজ, মুখস্থ করা। মেক, ডেভেলপ, এক্সারসাইজ। আচ্ছা, শব্দগুলো খুব একটা কঠিন না। বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা আর এক্সপার্ট, তারা হচ্ছে এক্সপার্ট ইন ড্যাশ আনসার্স, মানে বোঝাচ্ছে যে আমরা উত্তরগুলো মুখস্থ করে ফেলতে এক্সপার্ট, বুঝে আমরা জিনিসটা সলভ করার ট্রাই করি না, আমরা ডিরেক্ট মুখস্থ করতে এক্সপার্ট। সো ইন এটা একটা প্রিপোজিশন, প্রত্যেকটা মানে টু ছাড়া অন্য সবগুলো প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি হয়। সো মুখস্থ করা ইংরেজি কি? মেমোরাইজ, এটার সাথে আইএনজি দিলে কি হবে? মেমোরাইজিং। দে ডু নট ড্যাশ নোট দেমসেলভস, মানে তারা নিজেরা নোট নেয় না, কোন একটা ক্লাস করলাম নিজে বুঝে বুঝে নোট করবে, এটা তারা করে না। তাহলে দে ডু নট প্রিপেয়ার কি হতে পারে? যে তারা নোট নিজেরা প্রস্তুত করে না, বা মেক, এই যে মেক তো আছে, তাহলে কি হবে? দে ডু নট মেক নোটস দেমসেলভস। আচ্ছা, তোমার কাছে এখন মনে হতে পারে আচ্ছা ভাইয়া আপনি তো বলছেন এখানে প্রিপেয়ারও দেওয়া যায়, যে দে ডু নট প্রিপেয়ার নোট,
এই টাইপ সিচুয়েশনে তুমি জাস্ট দুইটার কোনোটাই খাতায় লিখবা না, তোমার মাথায় লিখো বা কোনো এক জায়গায় পাশে নোট করে রাখো। তোমার কাছে ধরো মনে হচ্ছে যে ভাইয়া এখানে কি প্রিপেয়ারও হতে পারে, আমি লিখে রাখলাম, মানে অন্য একটা শূন্যস্থানে তো হয় তোমার কাছে তাহলে মনে হবে মেক হবে, আর না হয় প্রিপেয়ার মনে হবে, তখন আমরা ডিসিশনটা নিতে পারবো। যেমন দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, মানে তারা তাদের নিজেদেরকে প্রস্তুত করে তাদের টিউটরের দ্বারা, তাদের যে শিক্ষক আছেন তিনি তাদেরকে কাইন্ড অফ একদম খাওয়াই দেন পড়াটা। সো দে গেট দেম প্রিপেয়ার্ড, এই যে দেখছো এইখানে প্রিপেয়ার্ড হয়েছে, এখানে কিন্তু আবার আমরা মেক দিতে পারতাম না, ভুল হইতো, অপশনটা উত্তরটা অর্থটা মিলতোই না। সো এইখানে প্রিপেয়ার দেওয়া মানে কি এখানে মেক হবেই নিশ্চিত। সো দে গেট দেম প্রিপেয়ার্ড, কেমন গেট, এটা একটা পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্বে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের যাদের এখনও পজিটিভ ভার্ব নিয়ে কোনো মানে খুব একটা আইডিয়া নাই, প্লিজ ওইটা একটু পড়ে নাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা যে ব্যাপারটা কেন এখানে ভার্বে 3 নম্বর ফর্ম হয়েছে। ওকে, দেয়ার টিউটর্স, তাদের যে শিক্ষকরা আছেন, ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, তাহলে কি হতে পারে তাদের শিক্ষকরা এক্সারসাইজ, তাই না? দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, মানে শিক্ষকরা তাদের ব্রেইনটাকে খাটান, কাজে লাগান স্টুডেন্টদের জন্য। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ, মানে স্টুডেন্টদের চিন্তা ভাবনার যে ক্ষমতাটা, সক্ষমতাটা আছে, এটা কি হয় না, মানে এটা আসলে বাড়ে না, ডেভেলপ হয় না, উন্নত হয় না। তাহলে দ্য থিঙ্কিং পাওয়ার, চিন্তা ভাবনার যেই সক্ষমতা, ক্ষমতাটা আছে অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, ডাজ নট ডেভেলপ, মানে উন্নত হয় না। সো ও যে ডেভেলপ হবে এখানে। দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে তাদের যে ভাষাগুলো আছে সেগুলোর উপর কোনোটার উপরে তাদের কোনো কমান্ড নাই বা কোনো একটা দখল নাই, তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে তাদের নিজের ভাষায় সে কিছুই করতে পারে না আর কি, সহজ কথায়। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মানে বলছে অবশ্যই তারা পরীক্ষায় ভালো করে, কারণ কি শিক্ষক তাকে একদম খাইয়ে দেয়। তাহলে দে আমরা এখানে কি করতে পারি, ডু ওয়েল হতে পারে কিনা, দে ডো ওয়েল, মানে তারা ভালো করে, এই যে দেখেছো দে ডো ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বলছে বাট ফর দিস, কিন্তু এজন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, মানে আমরা দিতে পারি দে ক্যান ক্লেম, মানে তারা দাবি করতে পারে, নো ক্রেডিট মানে তারা কোনো ক্রেডিটই নিতে পারে না অফ দেয়ার ওন, মানে এটা বলতে পারে না যে আমি নিজে বুঝে উত্তর করে ভালো রেজাল্ট করছি, এরকম কোনো ক্রেডিটই তারা নিতে পারে না। সো কি হবে, দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, এই যে ফলাফলটা আছে ডাজ নট হেল্প দেম হতে পারে না যে তাদেরকে তাদের পরবর্তী জীবনে কোনো সাহায্যই করে না এই রেজাল্টটা আসলে, কারণ তারা সব কি মুখস্থ করে উত্তর করেছে। সো দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম, কেমন? আশা করি তোমাকে আমি এটা বুঝাতে পেরেছি। চলো সিলেট বোর্ড 2024-এর রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটা সলভ করি এবং আমরা দেখি যে এখানে প্রত্যেকটা শূন্যস্থানে কি হবে, প্রত্যেকটা শূন্যস্থানের উত্তরগুলো আমরা খুব ভালোভাবে এক্সপ্লেইন করব বা অ্যানালাইসিস করার ট্রাই করবো, যাতে করে এই টাইপ যত প্রশ্ন আমার পরীক্ষা আসবে সেগুলো আমি ভালোভাবে উত্তর করতে পারি। সো এখানে অনেকগুলো আছে, এনাবল, কম্পেয়ার, তুলনা করা, গিভ, মিন, এক্সারসাইজ, বি বললে অ্যামিজার, ওয়াজার, পাশাপাশি আরও কিছুই হতে পারে, সেন্ড, ব্রিং, নিয়ে আসা, ডো। ওকে, বলছে সায়েন্স সিম্পলি মিরাকল, এই যে মানে বোঝাচ্ছে যে বিজ্ঞান হচ্ছে একটা মিরাকল, ঠিক আছে? আচ্ছা, সায়েন্স সাবজেক্ট, এরপরে যে ভার্বটা এখানে একটা কি হবে, ভার্ব হবে না, সো সায়েন্স ইজ হইতে পারে না। সো বি বললে আমি কি বলেছিলাম, অ্যামিজার ওয়াজার থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসে, সো কি হবে, ইজ। সায়েন্স ইজ সিম্পলি মিরাকল। এরপর বলছে ইট ড্যাশ অ্যাবাউট আ চেঞ্জ, এটা একটা পরিবর্তন নিয়ে এসেছে ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, মানে ওভারঅল মানে বিশ্বের যেই পরিস্থিতিটা একটা সময় ছিল এটা থেকে একটু রিসেন্ট টাইমে একটা পরিবর্তন এসেছে না, বা অতীতের সাথে তুলনা করলে এখন একটা পরিবর্তন এসেছে না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতে পারি। আর নিয়ে আসে ইংরেজি কি, ব্রিং, তাহলে ইট হ্যাজ ব্রট, মানে কি ইট প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা, এরপর বলছে ইট ড্যাশ ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস, তাহলে কি মানে বোঝাচ্ছে যে এটা মানুষকে আসলে ওই সক্ষমতাটা দিয়েছে যে সে নেচারের যে ফোর্স আছে সেটাকে কন্ট্রোল করতে পারবে, প্রকৃতিকে সে কাইন্ড অফ কন্ট্রোল করতে পারে, প্রকৃতির বিভিন্ন জিনিস, অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস, তার সেবায় নিযুক্ত করতে পারে, তাহলে ইট এনাবলস, এটা সক্ষম করে তুলেছে একটা মানুষকে, ঠিক আছে? আচ্ছা, উইথ দ্য হেল্প অফ সায়েন্স
বিজ্ঞানের সাহায্যে উই ক্যান নাও ড্যাশ মেসেজেস অ্যাক্রস দ্য সিজ, ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য উইংড বার্ড। বলছে বিজ্ঞানের সাহায্যে উই ক্যান নাও, আমরা এখন পাঠাতে পারি মেসেজেস, তাই না? পাঠানো ইংরেজি কি? সেন্ড। তাহলে উই ক্যান নাও সেন্ড মেসেজেস, আমরা এখন মেসেজ পাঠাতে পারি অ্যাক্রস দ্য সিজ। ফ্লাই ইন দ্য এয়ার, আমরা এয়ারে উড়তে পারি, লাইক দ্য উইংড বার্ড, একদম ডানাওয়ালা পাখির মতো কিন্তু আমরা এয়ারে বা আমরা সহজ ভাষায় বিমানে উড়ি। মডার্ন সায়েন্স মে ড্যাশ টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আলাদিনের ম্যাজিক বাতি, যেটা আমরা জাদুর বাতিটা যেটা আছে আর কি, ওইটার মতো মনে হতে পারে, তাই না? তাহলে মেয়ে কি হতে পারে বলো তো? এনাবল, কম্পেয়ার কি হতে পারে? এই যে দেখেছ, তাহলে মডার্ন সায়েন্স মানে মডার্ন সায়েন্সটা, আধুনিক বিজ্ঞানটা মে বি কম্পেয়ার্ড। তোমরা মোডাল অক্সিলারি ভার্বের এই রুলটা জেনে থাকবা যে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ, সরি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। সো মে কিন্তু আছে, এরপরে যদি বি আসে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, কারণ কি? সেটাকে আমরা তখন পেসিভ বলি। তাহলে কি হবে? মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড, মানে আধুনিক বিজ্ঞানকে তুলনা করা যেতে পারে কিসের সাথে? আলাদিনের প্রদীপের সাথে বা ম্যাজিক ল্যাম্পের সাথে। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ ড্যাশ অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। মানে বলছে এগুলো সব হচ্ছে মডার্ন সায়েন্সের একটা, মানে মডার্ন সায়েন্সের গিফট বা উপহার। সো এখানে সবগুলোই কিন্তু কি সাবজেক্ট বা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। সো এটা সাবজেক্ট হলে এখানে কি লাগবে? ভার্ব লাগবে। সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটা কি দিব? প্লুরাল দিব না, আর, এই যে আর। তারপর বলেছে দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স উই অফ ম্যান অ্যান্ড উইমেন। বলছে সিনেমা মানে হচ্ছে বা সিনেমা অর্থ কি? সো দ্য সিনেমা মিনস এই যে মিন, এটা থেকে এস যুক্ত হয়েছে কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে। দ্য সিনেমা মিনস দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ মেন অ্যান্ড উইমেন। ইট ড্যাশ আ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, মানে বুঝাচ্ছে যে ইট এক্সারসাইজেস, এরকম হতে পারে না? এই যে ইট এক্সারসাইজেস আ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। বা এখানে আরও একটা ভালো উত্তর হতে পারতো যদি এখানে অপশনে ধরো হ্যাভ থাকতো, তাহলে আমরা হয়তো এখানে দিতাম ইট হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স। ঠিক আছে, আচ্ছা। দ্য রেডিও ড্যাশ আস টু লিসেন টু দ্য টক্স অফ পিপল লিভিং হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে ফ্রম আস অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন্স। মনে করা যায় একদম সহজ ভাষায় যদি বলি, আমরা আগে 7 সমুদ্র 13 নদীর পার হয়ে যেত, এরকম গল্প শুনেছি না? এরকম আর কি। ধরো একদম মানে সমুদ্র বা পর্বত, হাজার হাজার পর্বত মাইল দূরে কেউ একজন যদি কোনো একটা কথা বলে, আমরা বলছে যে সেটা রেডিওর মাধ্যমে শুনতে পারি। রেডিও আমাদেরকে ওই জিনিসটা সক্ষম করে তুলেছে রেডিওর মাধ্যমে। সো দ্য রেডিও enables us, মানে রেডিওটা আমাদেরকে সক্ষম করেছে যাতে আমরা শুনতে পারি। দ্য টেলিভিশন ড্যাশ পিকচার্স সিন থ্রু দ্য ওয়্যারলেস। তো কি হবে? দ্য টেলিভিশন, আমরা এখানে কি দিতে পারি বলতো? গিভ হইতে পারে। দ্য টেলিভিশন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হবে না? এই যে গিভস। দ্য টেলিভিশন গিভস পিকচার্স সিন থ্রু দ্য ওয়্যারলেস। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছ, খুব বেশি কঠিন না, অর্থটা ধরতে পারলে কিন্তু ইজিলি করতে পারবা। তোমাদেরকে একটা হ্যাক শিখিয়ে দিচ্ছি, তুমি পরীক্ষায় লেখার সময় ধরে উত্তরটা লেখো না, আগে একবার মাথায় মিলায় নিও, কেমন? আচ্ছা, এখন আমরা এসএসসির রাইট ফর্ম অফ ভার্বসের এমন একটা প্রশ্ন সলভ করবো যেটা একবার না, দুইবার না, তিনবার না, 4 বার বোর্ড পরীক্ষায় এসেছে, তোমার সময় আসার চান্স আছে। তো বুঝতেই পারছো কত বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই প্রশ্নটা হচ্ছে এটা যে ঢাকা বোর্ড 2 বার আসছে, 2022 সালে আসছে, 26 সালে 16 সালে এসেছে। দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছে। ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে। সো কত বেশি গুরুত্বপূর্ণ এটা। সো চলো আমরা সবার আগে বক্সের শব্দগুলো দেখি। ল্যাক, বিল্ড, রিচ, রিমেম্বার, লিড, বি, ফলো, আইডল, ডিপেন্ড, ওয়ার্ক। বি বললে এমিজ আর ওয়াজারি হয় বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়, বাট তোমাদের পরীক্ষায় এমিজ আর ওয়াজার থেকেই আসে। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে কি পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই দেশের যেই সমৃদ্ধি আছে।
নির্ভর করে দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, মানে আমাদের দেশের যে সম্পদগুলো আছে এগুলো যদি যথাযথ ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেটার উপর নির্ভর করে। সো ড্যাশ অন মানে নির্ভর করে, কোনো কিছুর উপর নির্ভর করা বোঝাচ্ছে। সো ডিপেন্ডই হবে, এখানে আছে ডিপেন্ড। এই যে ডিপেন্ডস কেন হয়েছে এবার এটা আমি বুঝাই। সাবজেক্টের জায়গায় যদি একটা প্রিপোজিশন আসে, তুমি প্রিপোজিশনের আগের অংশটাকে মূল সাবজেক্ট ধরবা। সো দ্য প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। উই শুড নট ড্যাশ লেজি লাইফ, মানে বোঝাচ্ছে যে আমাদের আসলে একটা লেজি লাইফ, অলস জীবন পার করা উচিত না। তাহলে লিড মানে কি? অতিবাহিত করা। এই যে উই শুড নট লিড, আমাদের পার করা উচিত না লেজি লাইফ। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, মানে বোঝাচ্ছে যে আমাদের সবার উচিত আমাদের দেশটাকে গড়া। সো উই শুড অল, গড়া ইংরেজি কি হবে? বিল্ড আপ। এই যে বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার আমাদের দেশটাকে গড়া উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, মানে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক কথাটা কি আছে? এই যে এই কারণে আমাদেরকে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট, মানে বলছে যে উই শুড, মানে আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, প্রসূতি, তাই না? সো উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রি হচ্ছে কি, বা পরিশ্রমটাই কি, সৌভাগ্যের চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, মানে উই ড্যাশ বিহাইন্ড, মানে বলছে আমরা যদি দিনগুলোকে অলসভাবে অতিবাহিত করি, সো অলস ইংরেজি কি হতে পারে? আইডল। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছে পড়ে যাব। সো পিছনে পড়া বলতে কি বোঝায়? লেগ বিহাইন্ড, তাই না? এই যে লেগ বিহাইন্ড। সো উই মে লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যেতে পারি, একটা সম্ভাবনা আছে। দ্য নেশনস দ্যাট ইন্ডাস্ট্রিয়াস, বলছে যেই জাতি, মানে যে জাতিগুলো ইন্ডাস্ট্রিয়াস, দ্য নেশনস যদি সাবজেক্ট হয়, দরকার কি একটা ভার্বের, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। সো দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস, প্লুরাল নেশনস, এই জন্য এখানে আর দিয়েছি। দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, কি হবে? দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস রিচ, তারা পৌঁছায়, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির সর্বোচ্চ শিখরে। সো সুতরাং উই শুড ড্যাশ দেম, আমাদের মানে বলছে সুতরাং আমাদের উচিত তাদেরকে কি করা? ফলো করা। সো উই শুড ফলো দেম, আমাদের তাদেরকে ফলো করা উচিত। দেখেছো এটা সহজ প্রশ্ন, বাট কতবার এসেছে তোমার পরীক্ষায় কিন্তু আসতে পারে, অ্যান্ড আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো সহজেই। এখন আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা রাইট ফর্ম অফ ভার্ব, যেটা ময়মনসিংহ বোর্ড ছাড়াও রাজশাহী বোর্ডে 2017 সালে এসেছে। সো দেখতেই পাচ্ছ প্রশ্ন রিপিট হয়, আমাদের উচিত বোর্ড কোয়েশ্চেন্স সবার আগে বুঝে বুঝে প্র্যাকটিস করা। চলো আমরা একটু প্রথমে বক্সের শব্দগুলো দেখি। টক, চুজ, এনাবল, গিভ, লিভ, ফেল, প্রুভ, সাফার, বি, টেক। বি এমিজার ওয়াজার, বি বললে এমিজার ওয়াজার আসে বেশিরভাগ ক্ষেত্রেই। দেয়ার আর সেভারাল রিজনস, অনেক মানে বেশ রিজনস আছে, কারণ আছে। হোয়াই ফ্রেন্ডশিপ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ, বলছে বন্ধুত্বটা হিউম্যান লাইফে, মানুষের জীবনে কেন জরুরি, এটার পিছনে বেশ কিছু কারণ আছে। সো ফ্রেন্ডশিপ যদি সাবজেক্ট হয়, এখানে কি লাগবে? ভার্ব লাগবে। সো ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। বলছে a man without a friend feels like a man dash alone in an isolated place, বলছে একজন মানুষ যার কোনো বন্ধু নাই, সে এমনটা অনুভব করে যে সে একটা একাকী প্লেসে, আইসোলেটেড, নির্জীব। আইসোলেটেড মানে কি? নির্জীব, যে জায়গায় কেউ নাই, নির্জীব একটা জায়গায় সে বসবাস করে। সো লিভ কি আছে? এই যে লিভ কথাটা আছে, সো হতে পারে এটা a man without a friend feels like a man living alone in an isolated place. But moreover, it does him lead his life in a better way. Make কথাটা কি আছে? নাই, enable থাকতে পারে। Yes, দেখো it does him lead his life in a better way, মানে বলছে যে এটা enable করে, সক্ষম করে তোলে তাকে, lead his life, তার জীবনটাকে in a better way. By dash to a friend a man can get relief, আমি সহজে যদি বলি বাই, এটা একটা প্রিপোজিশন, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনে পড়ে ভার্ব আসলে সেটার সাথে আইন যুক্ত হয়। সো কি হবে? বাই টকিং
টক আছে না এখানে, এই যে বাই টকিং টু আ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে কথা বলে আ ম্যান ক্যান গেট রিলিফ, সে একটু রিলিফ পেতে পারে, একটু ভালো লাগে, হালকা লাগে। দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট। মানে এমন কোনো একটা উপদেশ যেটা তার বন্ধুর কাছ থেকে পেয়েছে, এইটা মাঝে মাঝে কি বেটার না কিসের থেকে, তার নিজে, ধরো তুমি একটা সিদ্ধান্ত নিজে নিজে নিচ্ছ, এটার চেয়ে বরং বেটার হইতে পারে মাঝে মাঝে যদি কোনো একটা সিদ্ধান্ত তোমার বন্ধুর সাথে পরামর্শ করে নাও, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। সো দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড, এখানে গিভ আছে না, এই যে সো গিভেন, কারণ কোনো একটা বন্ধু দিয়েছে তো অ্যাডভাইসটা। দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট। দাস এভাবেই ইট ড্যাশ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। ইট কি হবে বলো তো, ইট থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। ইট প্রুভস, এটা প্রমাণ করে, কেমন, ইট প্রুভস, এটা প্রমাণ করে যে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, বন্ধুত্বটা সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। বাট কিন্তু আ ম্যান মাস্ট ড্যাশ টাইম, মানে একজন মানুষ অবশ্যই সময় নিবে মনে হচ্ছে, এমন বোঝাচ্ছে হোয়াইল ড্যাশ আ ফ্রেন্ড, মানে একজন মানুষ যখন বন্ধু নির্বাচন করে অবশ্যই তাকে কি করতে হবে, সময় নিতে হবে। আ ম্যান মাস্ট টেক, কি আছে, ওই যে আছে কিন্তু টেক, সো আমরা দিতে পারি টেক টাইম হোয়াইল ড্যাশ আ ফ্রেন্ড, মানে যখন একটা বন্ধু নির্বাচন করে। সো হোয়াইলের পরে যদি একটা ভার্ব চলে আসে সেটার সাথে কি হবে, আইএনজি, চুজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হোয়াইল চুজিং আ ফ্রেন্ড। ইফ হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন এজ আ ফ্রেন্ড হি ড্যাশ ইন দ্য লং রান, মানে বলছে যদি সে যথাযথ ব্যক্তিটাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কি হবে, ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন এজ আ ফ্রেন্ড হি ড্যাশ ইন দ্য লং রান, মানে সে মানে ভবিষ্যতে গিয়ে কি সাফার করবে, ভুগবে, সাফার কথাটা আছে, এই তো হি মে সাফার বা হি উইল সাফার ইন দ্য লং রান। ঠিক আছে, আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি যে মানে কেন কোন শব্দটা কোথায় হয়েছে, এটা একদম ডিটেইলে আর কি। কেমন, এভাবেই তোমার পরীক্ষায় যদি আসে তুমি ইজিলি উত্তর করতে পারবা। তোমার ব্যাচের যে কোনো ধরনের সাজেশন কিংবা আপডেট পেতে এখনই চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে। দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো একটা ভিডিওতে। ভালো দেখো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।